1972 সাল, তারপর দীর্ঘ 54 বছর কেটে গেছে। আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি, কিন্তু আজ 2026 সালের 6ই ফেব্রুয়ারি সেই ঘুমের ওষুধটা ফুরিয়ে গেল। পৃথিবী আজ আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সেই বারুদে আগুন দেওয়ার জন্য এখন আর কারও অনুমতি প্রয়োজন নেই, লাগবে না। উইন্টার ইজ কামিং। না, এটা গেম অফ থ্রোনসের সেই ডায়লগ নয়, এটা আপনার আমার ভবিষ্যতের ওয়ার্নিং। গতকাল 5ই ফেব্রুয়ারি 2026 গিয়েছে। ক্যালেন্ডারের পাতায় এটা একটা সাধারণ দিন মনে হতে পারে। আমি নিজেও আশা করেছিলাম হয়তো শেষ মুহূর্তে কোনো মিরাক্কেল হবে, হয়তো ওয়াশিংটন আর মস্কোর মধ্যে কোনো একটা হটলাইন বেজে উঠবে, হয়তো ট্রাম্প বা পুতিন কেউ একজন বলবেন, না থাক, এখনই পৃথিবীটা ধ্বংস করার দরকার নেই। কিন্তু না, গতকাল সারাদিন খবরের দিকে নজর রেখে দেখলাম সেরকম কিছুই হয়নি। তাই আজ এমন একটা ঘটনা ঘটে গেল যা গত 5 দশকে ঘটেনি। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একমাত্র যে সুতোটা নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনাকে আটকে রেখেছিল, আজ সেই সুতোটা ছিঁড়ে গেছে। নিউ স্টার্ট ট্রিটি নামটা হয়তো শুনেছেন, হয়তো শোনেননি, কিন্তু আজ থেকে এই নামটা আপনার মনে রাখা দরকার। কারণ এই চুক্তিটা গতকাল এক্সপায়ার করে গেছে, আর এর সাথে সাথেই আমরা প্রবেশ করলাম এক নিয়ন্ত্রণহীন, লাগামহীন পরমাণু প্রতিযোগিতার যুগে। আজকের প্রথম বড় ব্রেকিং, 5ই ফেব্রুয়ারি পার হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি শেষ। অর্থাৎ আজ থেকে রাশিয়া বা আমেরিকা কেউ কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। তারা যত খুশি পরমাণু বোমা বানাতে পারে, যেখানে খুশি সেখানে সেগুলোকে বসাতে পারে। দ্বিতীয় এবং শকিং খবর, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদ আজ সকালেই এমন এক টুইট করেছেন যা দেখে গোটা পশ্চিমী দুনিয়ার পিলে চমকে গেছে। তিনি পপ কালচার রেফারেন্স দিয়ে সরাসরি জানিয়ে দিয়েছেন, নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতকাল আসছে। আসুন গোড়া থেকে শুরু করি, ব্যাপারটা আসলে কি। দর্শক, 2011 সাল, বারাক ওবামা তখন আমেরিকার প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে সম্পর্কের বরফ তখন কিছুটা গলে আছে। সেই সময় একটা ঐতিহাসিক চুক্তি সই হলো, নিউ স্টার্ট ট্রিটি। সহজ ভাষায় বললে এটা ছিল দুই পরাশক্তির মধ্যে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট বা ভদ্রলোকের চুক্তি। শর্ত ছিল খুব সিম্পল কিন্তু এফেক্টিভ। এক, কোনো দেশই 700-র বেশি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে না। 2, 1550-টির বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা রেডি রাখা যাবে না। কিন্তু দর্শক, এই চুক্তির সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশটা এই সংখ্যার মধ্যে ছিল না, সেটা ছিল বিশ্বাস বা ট্রাস্টের মেকানিজমে। এই চুক্তির ফলে আমেরিকার অফিসাররা বছরে 18 বার রাশিয়ায় গিয়ে সরেজমিনে তদন্ত করতে পারতেন। ভাই, তোমরা কটা বোমা বানালে, কোথায় রাখলে? ঠিক একইভাবে রাশিয়ার অফিসাররাও আমেরিকায় গিয়ে চেক করতে পারতেন। বছরে 2 বার ডেটা এক্সচেঞ্জ হতো। মানে ভাবুন, আপনার প্রতিবেশী কি অস্ত্র কিনছে সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার ভয় কম থাকে। কিন্তু আজ 6ই ফেব্রুয়ারি 2026 সেই চুক্তি শেষ, ডেড, খতম। এর মানে হলো আজ সকাল থেকে ভ্লাদিমির পুতিন যদি চান, তিনি 5000 নতুন পরমাণু বোমা তৈরি করে আমেরিকার দিকে তাক করে বসিয়ে দেবেন, তো সেটা দিতে পারেন। এবং এর জন্য তাকে ওয়াশিংটনকে একটা ফোন করারও প্রয়োজন নেই। আমেরিকাও একই কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো, তো কি হয়েছে? আগেও তো বোমা ছিল। আরে ভাই, আগে আলো ছিল, আমরা দেখতে পেতাম কে কি করছে। এখন ঘর অন্ধকার, আর সবার হাতে লোডেড বন্দুক। অন্ধকারে কেউ যদি একটু নড়ে চড়ে বসে, অন্যজন ভয়ে গুলি চালিয়ে দিতে পারে। এটাই হলো আজকের পরিস্থিতির সবচেয়ে বড় বিপদ, মিসক্যালকুলেশন বা ভুল বোঝাবুঝির ঝুঁকি। এবার আসি দ্বিতীয় খবরে।
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদ, এই লোকটাকে মনে আছে? একসময় তাকে মনে করা হতো রাশিয়ার উগ্রপন্থী মুখ, কিন্তু এখন তিনি যেন সাক্ষাৎ যমদূত। আজ সকালে তিনি একটা টুইট করেছেন। টুইটে তিনি একটা বিখ্যাত টিভি শো গেম অফ থ্রোনসের ছবি পোস্ট করেছেন। ছবির ট্যাগলাইন উইন্টার ইজ কামিং, কিন্তু মেদভেদ সেখানে একটু টুইস্ট করে বোঝাতে চেয়েছেন নিউক্লিয়ার উইন্টার ইজ কামিং। তিনি লিখেছেন 1972 সালের পর এই প্রথম পৃথিবী এমন এক যুগে প্রবেশ করল যেখানে পরমাণু অস্ত্রের ওপর কোনো লিমিট বা সীমা নেই। সিরিয়াসলি বলুন তো, একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান যখন এই ভাষায় কথা বলেন, তখন সেটাকে আপনি শুধুই সোশ্যাল মিডিয়ার ট্রোলিং বলবেন? না, এটা হলো রাশিয়ার এসকেলেশন ডমিনেন্সের একটা অংশ। রাশিয়া বোঝাতে চাইছে, তোমরা মানে আমেরিকা যদি মনে করো চুক্তি না করে আমাদের চাপে ফেলবে, তাহলে জেনে রাখো পাগলামিতে আমরা তোমাদের চেয়ে এক কাঠি ওপরে। তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে আমাদের কাছে এমন কিছু আছে যা ব্যবহার করলে বিজয়ী বলে কেউ থাকবে না, শুধু ছাই পড়ে থাকবে। এখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আচ্ছা এতই যদি বিপদ, তাহলে আমেরিকা কেন চুক্তিটা রিনিউ করলো না? ট্রাম্প প্রশাসন কেন সই করলো না? দর্শক, এখানেই গল্পের মোড় ঘুরছে। আমেরিকার বর্তমান বিদেশ সচিব সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে যখন জিজ্ঞাসা করা হলো, স্যার পৃথিবী তো শেষ হতে চলল, আপনারা সই করছেন না কেন? রুবিও খুব ঠান্ডা মাথায় একটা যুক্তি দিলেন। তিনি বললেন, দেখুন এই চুক্তি ছিল আমেরিকা আর রাশিয়ার মধ্যে, কিন্তু গত 15 বছরে দুনিয়া বদলে গেছে। এখন আর একজন প্লেয়ার মাঠে নেমেছে, চীন। আমরা যদি রাশিয়ার সাথে হাত বেঁধে বসে থাকি আর ওদিকে চীন দেদারসে পরমাণু বোমা বানাতে থাকে, তাহলে আমেরিকার নিরাপত্তা কোথায়? লজিকটা শুনে মনে হবে বাহ, ঠিকই তো বলছে। ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন, চুক্তি হলে চীনকে টেবিলে আসতেই হবে। কিন্তু দর্শক, একটু গভীরে যান। এটা কি শুধুই লজিক নাকি একটা ফাঁদ? চীন কেন এই চুক্তিতে আসবে? চীনের কাছে আছে আনুমানিক 500 থেকে 600 নিউক্লিয়ার ওয়ারহেড, আর আমেরিকা আর রাশিয়ার কাছে আছে 5000-এর বেশি। চীন বলছে, ভাই তোমরা আগে তোমাদের সংখ্যা কমিয়ে আমার লেভেলে আসো, তারপর কথা বলবো। আর আমেরিকা খুব ভালো করেই জানে চীন এখন এই চুক্তিতে আসবে না, আর চীন আসবে না জেনেও আমেরিকা এই শর্তটা জুড়ে দিয়েছে। কেন? কারণ আমেরিকা নিজেও হাত খুলে অস্ত্র বানাতে চায় এখন। আমেরিকা দেখছে ভবিষ্যতে লড়াইটা শুধু রাশিয়ার সাথে নয়, লড়াইটা এশিয়ায় ড্রাগনের সাথে। তাই পুরনো চুক্তির দোহাই দিয়ে তারা নিজেদের হাত আর বাঁধতে চাইছে না। কিন্তু এই চায়না অবসেশনের চক্করে পড়ে বর্তমানের যে সেফটি নেট ছিল রাশিয়ার সাথে চুক্তি, সেটাকেও তারা ছুঁড়ে ফেলে দিল। এটা অনেকটা এমন, আমি নতুন ইন্স্যুরেন্স পলিসি পাইনি বলে পুরনো পলিসিটাও বাতিল করে দিলাম, এখন আমি সম্পূর্ণ রিস্কে। আজ টোকিও, হিরোশিমা, নাগাসাকির রাস্তায় হাজার হাজার মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অনেকেই বৃদ্ধ, যারা 1945 সালের সেই নরক নিজের চোখে দেখেছেন, অথবা এমন তরুণ যারা তাদের দাদু দিদিমার মুখে সেই গল্প শুনে বড় হয়েছেন। তারা কোনো পলিটিক্স বোঝে না, জিও পলিটিক্স বোঝেন না, তারা শুধু একটা জিনিস বোঝেন, আগুন। যে আগুন হাড় মাংস গলিয়ে দেয়। তারা চিৎকার করে বলছেন, তোমাদের এই ইগোর লড়াইয়ে আমাদের বলির পাঠা বানিও না। দর্শক, জাপানিদের এই ভয় কি অমূলক? একদমই না। ভাবুন তো, চুক্তি নেই মানে নজরদারি নেই, নজরদারি নেই মানে বিশ্বাস নেই। কাল যদি রাশিয়ার কোনো একটা র্যাডার সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটা ভুল করে সংকেত দেয় যে আমেরিকার মিসাইল ছুটে আসছে, যা অতীতে বহুবার হয়েছে, কিন্তু তখন হটলাইন এবং বিশ্বাস কাজ করেছে। আজ এই অবিশ্বাসের যুগে রাশিয়ার জেনারেলরা কি যাচাই করার জন্য অপেক্ষা করবেন, নাকি সাথে সাথে পাল্টা বোতাম টিপে দেবেন? আর একবার যদি সেই বোতাম টেপা হয়, তার 30 মিনিটের মধ্যে
পৃথিবীর প্রধান প্রধান শহরগুলো ধুলোয় মিশে যাবে। এখন আপনারা হয়তো ভাবছেন, দাদা আমরা তো বাংলাদেশে বা ভারতে আছি, আমাদের কি? দর্শক, এটাই হলো সবচেয়ে বড় ভুল ধারণা। দেখুন, নিউক্লিয়ার উইন্টার কোনো বর্ডার চেনে না। যদি ইউরোপ বা আমেরিকায় পরমাণু বিস্ফোরণ হয়, তার ফলে যে ধুলো আর ছাই বায়ুমণ্ডলে মিশবে তা সূর্যের আলো ঢেকে দেবে বছরের পর বছর। ফসল ফলবে না, তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের নিচে। আমরা বোমায় মরবো না হয়তো, কিন্তু আমরা না খেয়ে মরব। গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়বে। আপনার হাতের ওই স্মার্টফোন থেকে শুরু করে দুপুরের ভাত, সব কিছুর উপর এর প্রভাব পড়বে। আমেরিকা বলছে চীনকে চাই, চীন বলছে আমরা ছোট, আমাদের বাদ দাও। রাশিয়া বলছে শীত আসছে। এখন এই তিনজনের ইগোর ট্রায়াঙ্গেলে ফেসে যাচ্ছে 800 কোটি মানুষ। তবে এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা মেন স্ট্রিম মিডিয়া খুব একটা বলছে না, সেটা হলো অর্থনীতি। এই নূতন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার মানে হলো বিলিয়ন বিলিয়ন ডলার এখন মিসাইল বানাতে খরচ হবে। যে টাকাটা ক্লাইমেট চেঞ্জ, দরিদ্র দূরকরণ, স্বাস্থ্য খাতে খরচ করা হতে পারত, সেটা এখন মারণ অস্ত্র বানাতে যাবে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মুখে একেবারে চওড়া হাসি। আমেরিকা এবং রাশিয়া উভয় দেশই এখন নিজেদের সুপার পাওয়ার স্ট্যাটাস ধরে রাখতে মরিয়া, কিন্তু তারা ভুলে যাচ্ছে সুপার পাওয়ার হওয়ার চেয়ে সুরক্ষিত থাকাটা বেশি জরুরি ছিল। মার্কো রুবিও যখন বললেন পয়েন্টলেস ট্রিটি, তখন হাসি পায়। ট্রাফিক আইন কি অ্যাক্সিডেন্ট পুরোপুরি বন্ধ করতে পারে? পারে না। তার মানে কি আমরা ট্রাফিক সিগন্যাল তুলে দেব? নিউজ স্টার্ট টিটি হয়তো পারফেক্ট ছিল না, চীন সেখানে ছিল না, কিন্তু এটা অন্তত একটা দেওয়াল ছিল। আজ সেই দেওয়ালটা ভেঙে ফেলা হলো। এখানে একটু ছোট করে ভারতের প্রসঙ্গটা ছুঁয়ে যাই। ডোনাল্ড ট্রাম্প বা মার্কো রুবিও যখন চীনকে এই চুক্তিতে টানতে চান, তখন চীন পাল্টা যুক্তি দেয়, তাহলে ভারতকে কেন আনা হবে না? পাকিস্তানের কি হবে? চীন যদি কোনো গ্লোবাল নিউক্লিয়ার চুক্তিতে সই করে, তারা অবশ্যই দাবি করবে ভারতকেও সেখানে আনতে হবে, আর ভারত তখন দাবি করবে পাকিস্তানকেও আনো। সুতরাং বুঝতে পারছেন জটটা কোথায়? এটা একটা চেন রিয়াকশন। আমেরিকা চীনের দোহাই দিচ্ছে, চীন ভারতের দিকে আঙুল তুলছে, ভারত পাকিস্তানকে টানছে, আর এই গোলক ধাঁধায় আসল কাজটা মানে অস্ত্র নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে না। তাই পরিস্থিতিটা খুব একটা আশার আলো দেখাচ্ছে না, তাই না? 5ই ফেব্রুয়ারি 2026 দিনটা হয়তো ইতিহাসের পাতায় একটা কালো দিন হিসাবে লেখা থাকবে, যেদিন আমরা স্বেচ্ছায় আমাদের কবচ খুলে ফেললাম। তবে একটা কথা মনে রাখবেন, জিওপলিটিক্সে শেষ বলে কিছু নেই। আজ যে উত্তেজনা, কাল হয়তো সেটা আলোচনার টেবিলে সমাধান হবে। ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল মানুষ। কে জানে, হয়তো তিনি চীনের সাথে কোনো ডিল করবেন, অথবা রাশিয়ার সাথে নতুন কোনো সম্পর্কের সমীকরণ তৈরি করবেন। কিন্তু যতদিন সেটা না হচ্ছে, ততদিন আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই সময়ে একটা ছোট্ট ভুল, একটা ভুল ইনফরমেশন বা একটা হ্যাকিং অ্যাটাক পুরো মানব জাতিকে ডাইনোসরের মতো বিলুপ্তর পথে ঠেলে দিতে পারে। জাপানের সেই প্রতিবাদী মানুষগুলোর সাথে আজ আমাদেরও সহমত হওয়া উচিত, কারণ এই পৃথিবীটা শুধু ট্রাম্প, পুতিন বা শি জিনপিংয়ের নয়, এটা আপনার, আমার, আমাদের সবার পৃথিবী। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, খুব সিরিয়াসলি উত্তর দেবেন কমেন্টে। আপনার কি মনে হয়, আমেরিকার যুক্তিটা কি সঠিক? চীনের অনুপস্থিতিতে কি রাশিয়ার সাথে চুক্তি রাখাটা সত্যি বোকামি ছিল, নাকি আমেরিকার উচিত ছিল চীনের জন্য অপেক্ষা না করে অন্তত রাশিয়ার সাথে চুক্তিটা রিনিউ করে বিশ্বকে কিছুটা নিরাপদ রাখা? আমেরিকার জেদ নাকি রাশিয়ার আগ্রাসন, কার দোষ বেশি বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা থেকে নতুন কিছু জানলেন, জিওপলিটিক্সের এই জটিল অঙ্কটা একটু সহজ করে বুঝতে পারলেন, তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ সচেতনতাও এক ধরনের প্রতিরোধ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।